আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমাদের এই ফুরিয়ার সিরিজ অধ্যায়ের তৃতীয় ক্লাস। আমরা একটা ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথটা 2020 সালে আসছে পরীক্ষায়, এবং অন্যান্য পরীক্ষাতেও আসছে, বাট আমার কাছে যে রিসেন্ট সোর্স আছে সেটা উল্লেখ করলাম। এটা আমার বই এক্সাম্পল 4। তো এখন আমরা আগে কোয়েশ্চেনটা বুঝবো। কোয়েশ্চেনটা আসলে বোঝার কিছু নাই, খুব বেসিক জিনিসপাতি। এরপরে আমরা কৌশলগুলো দেখবো, আমি যেভাবে করাই আর কি ম্যাথগুলো। আগে কৌশলটা দেখবো যে কিভাবে করে স্টেপ বাই স্টেপ ম্যাথটা সলভ করতে হবে, এরপরে গিয়ে আসলে প্রমাণটা করবো। ঠিক আছে? এবং রিকোয়ার্ড কি কি ফর্মুলা বা কি কি সূত্রমন্ত্র আমাদের দরকার সেগুলো একটু দেখতে হবে আগে। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করি। কোয়েশ্চেনটা হচ্ছে, ইফ এফ অফ এক্স ইজ ইকুয়াল অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স। ঠিক আছে, এই যে সাইনটা দেখতে পাচ্ছ দুই পাশে, এই সাইনটাকে বলা হয় অ্যাবসোলিউট ভ্যালু। এই যে এটা, ঠিক আছে, এটা দেখলেই মডিউলাস বলে দিবা না। এই সাইনটার নামের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হয়, কারণ হচ্ছে এই সাইনটার ভেতরে যদি কোনো রিয়েল নাম্বার থাকে, রিয়েল নাম্বার থাকলে এই সাইনটার নাম তখন পরম মান হয় বা অ্যাবসোলিউট ভ্যালু হয়। ঠিক আছে, অ্যাবসোলিউট ভ্যালু এভাবে বলতে হয়। এই সাইনের ভেতরে যদি কোনো কমপ্লেক্স নাম্বার থাকে, হ্যাঁ, তখন তুমি এই সাইনটাকে কি বলতে পারবা? তখন তুমি এই সাইনটাকে বলতে পারবা হচ্ছে মডিউলাস। ঠিক আছে, এই সাইনের ভেতর যদি ম্যাট্রিক্স থাকে, তখন তুমি এটাকে বলতে পারবা ডিটারমিনেন্ট। এই সাইনের ভিতরে যদি তোমার ভেক্টর থাকে, তাহলে তুমি এটাকে বলতে পারবা ম্যাগনিটিউড বা মান। তাহলে এই সাইনটা দেখলে আসলে মডিউলাস বলে দেওয়া উচিত না, কারণ সাইনটার নামটা কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হয়। তো যাই হোক, এরকম সাইন যুক্ত মানে এটার ভেতরে যদি কোনো রকম ফাংশন থাকে, তাহলে এই ধরনের ফাংশনকে বলা হয় অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন। কি বলা হয়? অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন বা পরম মানের ফাংশন। ঠিক আছে, তো এখানে ভেতরে এক্স না থেকে অন্য কিছু থাকতে পারতো, বাট আমাদেরকে এক্স দিছে। আর যে লিমিট, সেই লিমিটের মানটা দিচ্ছে -π থেকে +π পর্যন্ত। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের যে ইন্টারভেল, সেই ইন্টারভেলটা ওপেন ইন্টারভেল দেওয়া আছে, কারণ এখানে এই ব্র্যাক মানে এখানে আবার ইকুয়াল সাইনটা নাই। দ্যাটস ওয়াই -π থেকে +π পর্যন্ত যে ওপেন ইন্টারভেল, সেই ওপেন ইন্টারভেল দেওয়া আছে। তো এটা হচ্ছে ফাংশন অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স, এটা হচ্ছে ইন্টারভেল। দেন শো দ্যাট f of x equal to π/2 minus 4 divided by pi into cos x by 1 square plus cos 3x by 3 square plus cos 5x by 5 square plus something, and also show that, এবং এখানে এই সিরিজটা বের করার পরে এখান থেকে আবার প্রমাণ করবা যে 1/1 square plus 1/3 square plus 1/5 square plus dot equal to হচ্ছে pi square by 8। এটা 2020 সালের আসা কোশ্চেন। ঠিক আছে, তো আমরা এই ম্যাথটা আসলে কিভাবে করব সে স্টেপগুলা একটু এক্সপ্লেইন করি সবার আগে। স্ট্র্যাটেজি অর স্টেপস ফর দ্য প্রুফ, কৌশল অথবা প্রমাণটা করার জন্য কি কি স্টেপ আমাদের দরকার। নাম্বার 1, ডিটারমাইন দ্য নেচার অফ দ্য ফাংশন। যে ফাংশনটা দেয়া আছে তোমাকে, সেই ফাংশনটার প্রকৃতি বা নেচারটা কি, কোন ধরনের ফাংশন, ইভেন ফাংশন নাকি অড ফাংশন, এইটা তোমার একটু যাচাই করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাংশনটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন, দ্যাট ইজ এক্স এর দুই পাশে অ্যাবসোলিউট ভ্যালু সাইন দেওয়া আছে বা পরম মানের সাইন দেওয়া আছে। এখন তুমি যদি এখানে এক্স এর জায়গায় -x বসাও, তাহলে কিন্তু আউটপুট ঘুরে ফিরে এটাই আসবে, এক্সই আসবে। তার মানে -x বসাইলেও ফাংশনটা আসলে চেঞ্জ হচ্ছে না। তাহলে কোনো ফাংশনের চলকের ভিতর যদি -x বসানোর পরে বা চলকটার নেগেটিভ ফরম্যাটটা এক্স চলক -x বসাবো, ওয়াই চলক হলে -y বসাইতাম। তো এরকম বসানোর পরে যেহেতু ফাংশনটা পরিবর্তন হচ্ছে না, আগের অবস্থায় ফিরে আসতেছে, তাহলে এই ফাংশনগুলোকে বলা হয় ইভেন ফাংশন। ঠিক আছে, তো সেটাই লিখলাম যে এফ অফ -x বসানোর পরেও আমি যে রেজাল্টটা পাইলাম সেটা এফ অফ এক্স এর সমান। তার মানে আলটিমেটলি এফ অফ -x ইকুয়াল টু এফ অফ এক্স। এগুলো যদি সমান হয় তাহলে আমরা কি বলবো, এটা একটা ইভেন ফাংশন। তাহলে এটা ভেরিফাই করে দেখলাম যে এফ এক্স ইজ অ্যান ইভেন ফাংশন, এফ এক্স একটা ইভেন ফাংশন। সিন্স ইট ইজ অ্যান ইভেন ফাংশন, যেহেতু এটা একটা ইভেন ফাংশন, ইউজ দ্য ফোরিয়ার সিরিজ কোসাইন সিরিজ। তাহলে আমরা কি করব, ইভেন ফাংশন যদি পাই তাহলে সেক্ষেত্রে আমরা কোসাইন সিরিজটা ইউজ করব। মানে ইউজ করব বলতে কি, এখানে আসলে সাইন সিরিজ হবে না,
কারণ সাইনের যে টার্ম যেটা বিএন এর ভিতরে থাকে সেই বিএনটা এখানে অটোমেটিক্যালি 0 হয়ে যায়। তার মানে ম্যাথ করার সময় মাথায় রাখবা, তোমাকে যে ফাংশনটা দিবে সেই ফাংশনটা যদি ইভেন ফাংশন হয় তাহলে বিএন এর মানটা তোমাকে আর আলাদা কষ্ট করে বের করতে হবে না, এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ওই যেটার ভিতরে বিএন 0 ওই সিরিজটাকে কি বলা হয়, সাইন সিরিজ বলা হয়, সরি কোসাইন সিরিজ বলা হয়, কারণ সাইনের টার্মটা বিএন এর ভেতরে ছিল। বিএন যেহেতু 0 হয়ে গেছে তাহলে ওইটাও বাতিল হয়ে গেছে, তাহলে এই জন্য এটা কি হয়ে গেল, কোসাইন সিরিজ হয়ে গেল। এবং কোন ফাংশনে যদি এরকম করে এ নট এবং এ এন এদের মানগুলা বাদ যায় তাহলে সেই ফাংশনটাকে বলা হবে কি, সাইন সিরিজ। সাইন সিরিজের ফোরিয়ার সাইন সিরিজ বলা হবে আর কি। সেক্ষেত্রে এ নট এবং এ এন এর মানটা শূন্য হবে, শুধু বিএন এর মানটা বের করবো। তো ওইটা অড ফাংশনের ক্ষেত্রে হিসাব। তো আমরা এখানে দেখলাম যে আমাদের ফাংশনটা যেটা ইভেন ফাংশন, তার মানে এখানে বিএন যেটা মানে আমাদের ফোরিয়ার কোএফিসিয়েন্ট বিএন যেটা তার মান হচ্ছে 0। তারপরে ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট এ নট, আমরা এ নট বের করব। আবার ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট এ এন বের করব। কিভাবে বের করব, থ্রু ইন্টিগ্রেশন বাই পার্টস। ঠিক আছে, মানে ইন্টিগ্রেশনের যে মেথড গুলো, এখানে বাই পার্টস লাগবে না, এখানে নর্মাল ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করেই পারবো। আর এখানে যেহেতু দুইটা ফাংশন এ এন বের করার সময় যেহেতু দুইটা ফাংশন গুণাকারে থাকে ইন্টিগ্রান্ড এর ভিতরে আর কি, তো এই জন্য আমরা এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস এর মেথডটা অ্যাপ্লাই করব। আমরা এখানে অ্যাপ্লাই এটা করছি। আবার শর্টকাট ফরম্যাটে তুমি যদি লিবনিজের ফরম্যাটটা নিয়ে অ্যাপ্লাই করতে চাও ওইটাও করতে পারবা, আমরা ওইটা নিয়েও আমাদের আলোচনা প্রিভিয়াস একটা ক্লাসে ছিল। মানে একেবারে 1 নাম্বার ক্লাসে আমরা বলছিলাম যে কিভাবে, আমি আজকে বলবো ইনশাআল্লাহ, এখানে সমস্যা নেই। তো আমরা এন এর মানটা বের করব, তারপরে এই এ নট এবং এন এর মানটা কি করব, আমাদের যে ওই 1 নম্বরে যে ফুরিয়ার সিরিজটা লিখছিলাম সেই সিরিজের ভিতরে বসাবো, সাবস্টিটিউট করব। ওই সিরিজের ভিতরে যেখানে এ নট ছিল এ এন ছিল সেখানে এইটার মান যেগুলো বের করলাম সেই মানগুলো সেখানে বসাবো। তাহলে সাবস্টিটিউট দ্য ভ্যালিউজ অফ এ নট অ্যান্ড এ এন ইনটু দ্য ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজের মধ্যে এটার মানগুলো বসাবো টু কমপ্লিট দ্য ফার্স্ট প্রুফ। প্রথম যে প্রমাণটা, কারণ আমরা দেখছি প্রমাণের দুটো অংশ, সেই প্রমাণের প্রথম অংশটা কমপ্লিট করার জন্য এটা বসাবো। এরপরে বলা হয়েছে প্রমাণের যে লাইনটা পাবো সেই লাইনের ভেতরে সেকেন্ড প্রমাণের জন্য প্রুফ অফ দ্য সেকেন্ড পার্ট সাবস্টিটিউট এক্স ইকুয়াল টু 0। তো সেই মানের ভিতরে যে এক্স ছিল সেই এক্স এর জায়গায় আমরা কত বসাবো, এক্স ইকুয়াল টু 0 বসাবো। 0 বসানোর পরে ইনটু দ্য অবটেইন সিরিজ, যে সিরিজটা রেজাল্টে পাইলাম আমরা অবটেইন করলাম সেই ফাংশনের ভিতরে বা সেই সিরিজটার ভিতরে এক্স এর মানটা 0 বসাবো। বসানোর পরে সে আমরা ক্যালকুলেশন করব, সিম্পলিফাই করব। এরপরে আমরা প্রমাণ করব দ্য ভ্যালু অফ ইনফাইনাইট সিরিজ পাই স্কয়ার বাই 8, যেটা আমাদের কোশ্চেনে বলা ছিল সেটা। ওকে, ঠিক আছে। এখন প্রশ্ন একটা কথা এখানে বলতে পারো যে ভাইয়া এক্স ইকুয়াল টু 0 কেমনে বসাবো। একটা জিনিস খেয়াল রাখবা, যেই প্রমাণগুলোর ভেতরে যে যেমন এখানে সেকেন্ড টার্মে প্রমাণ করতে বলছে সবগুলো টার্ম পজিটিভ, সবগুলো টার্ম কি চাইতেছে, পজিটিভ চাইতেছে। তো সবগুলো টার্ম যখন পজিটিভ হবে তখন সাধারণত, এটা কোনো আসলে ভেরিফাইড কোনো নিয়ম না, জাস্ট আমরা বলা আর কি, যে সাধারণত 0 অথবা পাই বাই 2 বসালে ম্যাথগুলো মিলে। ঠিক আছে, তো এই জন্য আমরা আগে 0 বসাই চেক করবো। ওকে, তো আশা করি এতটুকু আমরা বুঝছি। তারপরে আমরা দেখবো যে আমাদের আসলে এই চ্যাপ্টারটা এই ম্যাথটা সলভ করার জন্য কি কি ফর্মুলা দরকার। 8 মিনিট হয়ে গেছে অলরেডি, যেহেতু আমার এখানে একটু টাইম বেশি লাগে কারণ আমি ডিটেলসে পড়াই। কিন্তু এখানে আসলে আবছা আবছা কোনো কিছু বুঝে না মানুষ, কমপ্লিটলি বুঝে আলহামদুলিল্লাহ। তো রিকোয়ার্ড ফর্মুলা কি কি, আমরা ইভেন ফাংশনের জন্য জানি যে বি নট বি এন টা 0 হয়ে যাবে, তার মানে এ নট এবং এ এন এর যে টার্মটা আছে এতটুকুই বাকি থাকবে, বাকিটা 0। এটা আমরা বসাবো ম্যাথের ভিতরে। এবং এ নট এর মানটা এভাবে আমরা লিখছি, বাট এটা অ্যাকচুয়ালি ছিল কিভাবে, অ্যাকচুয়ালি ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে প্লাস পাই এফ অফ এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমরা জানি যেহেতু এই ফাংশনটা আমাদের কোশ্চেনের ভিতরে দেখছি আমরা যে এফ এক্সটা হচ্ছে একটা ইভেন ফাংশন, তাহলে ইভেন ফাংশন যদি হয় আর লিমিট যদি মাইনাস সামথিং থেকে প্লাস সামথিং থাকে তাহলে কি করা যায়, এই লিমিটটা 0 থেকে পাই লিখে সামনে একটা 2 গুণ করা যায়। তো সেই কাজটা আমরা করছি, তাহলে মাইনাস পাই থেকে প্লাস পাই এর পরিবর্তে 0 থেকে পাই লিখছি আর সামনে একটা 2 গুণ করছি, তাহলে এটা 1 বাই পাইটা হয়ে গেছে 2 বাই পাই। তো আমরা এই ব্যাখ্যাটা আগেও করছিলাম, একেবারে প্রথম ক্লাসেও করছিলাম, আবার এখানেও আমরা বললাম। সিমিলার কেস ফর এ এন, কারণ এফ এক্স নিজে একটা ইভেন ফাংশন, কজ এক্স নিজে একটা ইভেন ফাংশন, দুইটা ইভেন্ট গুণ করলে পুরো ফাংশনটা মিলে একটা ইভেন্ট ফাংশনই হয়। তো এটার জন্য এখানে আবার ওই সেম প্রসিডিউরে সামনে 2 চলে আসবে আর এখানে লিমিট মাইনাস পাই থেকে পাই এর পরিবর্তে 0 থেকে পাই হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের ওভারঅল জিনিসপাতি। এরপরে আমরা এখানে যে প্রসিডিউর বললাম যে বিএন এর মান 0, এ নট এর মান বাই করবো, এন এর মান বের করবো, সেই মানগুলোকে বসাবো। বসানোর পর ফার্স্ট প্রুফ শেষ হবে, তারপর এক্স ইকুয়াল টু 0 বসায় সেকেন্ড প্রুফটা কভার করবো।
এবং এখানে আরো যে জিনিসগুলো লাগতে পারে সেটা হচ্ছে এই যে বার্নৌলির ইন্টিগ্রেশনের বাই পার্টসের যে ফর্মুলাটা, ইউভি মেথড থাকলে ইউটাকে ফ্রি রাখবা, ভিটাকে ইন্টিগ্রেট করবা, মাইনাস বড় একটা ইন্টিগ্রেশন সাইন দিবা এবং সেই ইন্টিগ্রেশনের জন্য একটা ডিএক্স আনবা, আর এটার ভেতরে একটা ব্র্যাকেটের ভিতরে ইউ এর ডেরিভেটিভ আর ভি এর ইন্টিগ্রেশনের মান, এই দুটো থাকবে। তাহলে এটা হচ্ছে ইউ এর ডেরিভেটিভ আর এতটুকু হচ্ছে ভি এর ইন্টিগ্রেশনের মান, ঠিক আছে? এই দুটো রেজাল্টের গুণফলটাকে তুমি ইন্টিগ্রেট করবে। আর এটার জন্য শর্টকাট যদি ফর্মুলাটা দেখতে চাও তাহলে এই যে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, এটার যদি শর্টকাট ফর্মুলা দেখতে চাও তাহলে কি করবা, ফার্স্টে ইউটাকে ফ্রি রাখবা, ভিটাকে ইন্টিগ্রেট করবা, এটা প্লাস পরেরটা মাইনাস, ইউটাকে একবার ডিফারেন্সিয়েট করবা, ভিটাকে দুইবার ইন্টিগ্রেট করবা, ঠিক আছে? তারপরে আবার প্লাস, ইউটাকে দুইবার ডিফারেন্সিয়েট করবা, ভিটাকে তিনবার ইন্টিগ্রেট করবা, আবার মাইনাস, ডট এরকম করে করে কন্টিনিউ করতে থাকবা। এই ইউটা একটা টাইমে জিরো হয়ে যাবে, যখন ইউটা জিরো হয়ে যাবে মানে ইউ এর ডেরিভেটিভ করতে করতে জিরো হয়ে যাবে, তখনই তোমার কাজগুলো এখানে শেষ হয়ে যাবে। তো আমরা এখানে এই যে এটা দ্বারা ডেরিভেটিভ বোঝায়, আর এই যে নিচে ওয়ান দিলে তারা ইন্টিগ্রেশন বোঝায় আর কি, সাকসেসিভ ইন্টিগ্রেশন বলে আর কি। আর আমরা ত্রিকোণমিতিক কিছু আইডেন্টিটির মান তো অলরেডি জানি যে cos n pi equal to minus 1 to the power n, sin 0 equal to 0, sin n pi equal to হচ্ছে 0, sin 0 হইলো 0, sin n pi equal to 0, আর cos 0 হইলো 1। এগুলো হচ্ছে আমার জিনিসপাতি আর কি। তো আমরা এবার আমাদের সেই প্রমাণটার মানে মেইন প্রমাণটাতে যাব বা মেইন কোশ্চেনটা সলভ করতে যাব। তো স্টেটমেন্টটা আবার একবার দিলাম, এবার ফার্স্ট প্রুফটা দেখো। এখানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আর কি, প্রবলেমটার স্টেটমেন্ট এতটুকু আবার রিপিট করা হয়েছে। তো এখানে দেখো যে প্রুফ দ্য ফার্স্ট পার্ট, হেয়ার f of minus x equal to f of minus x, আমরা আসলে চেক করবো যে এটা ইভেন ফাংশন, এই কথা অলরেডি বলে আসছি আমরা, এই জন্য আর এখানে আমি না রিপিট করি। therefore fx is an even function, here the Fourier series, in the Fourier series bn equal to 0, তাহলে ইভেন ফাংশনে bn equal to 0 হবে, তাহলে bn বাদ দিয়ে বাকি Fourier সিরিজটা এখানে লেখা হয়েছে, এই যে bn এর টার্মটা বাদ দিয়ে, তাহলে এটা এক নাম্বার ইকুয়েশন। এরপরে আমাদের কি বলা হয়েছে, ক্যালকুলেটিং দ্য ভ্যালু অফ a নট, আমরা a নট এর ভ্যালুটা ক্যালকুলেট করব। তো আমরা এখানে a নট বের করার জন্য সেই ফর্মুলাটাকে লিখলাম। আমরা জানি যে এই ফর্মুলাটা কিভাবে আসছে, 2/π 0 থেকে π fx dx, আমরা সেই পুরো ফর্মুলাটাকে লিখলাম। লেখার পরে এখানে আমরা কি করলাম, fx এর মানটা বসাইলাম, আর কিছু করে নেই লাইনে, fx এর মানটা জাস্ট বসাইলাম। এখন এখানে একটা কথা বলছে যে সিন্স অ্যাবসলিউট ভ্যালু অফ x ইকুয়াল টু x ফর x ইকুয়াল টু x গ্রেটার অর ইকুয়াল 0, তো আমরা জানি যে আসলে fx ইকুয়াল টু যদি f of, এইটা একটু জানা লাগবে, আবার বলি আমি, f of x ইকুয়াল যদি অ্যাবসলিউট ভ্যালু অফ x হয় তাহলে এইটা আসলে দুইটা মান থাকে, একটা হচ্ছে প্লাস এক্স, একটা হচ্ছে মাইনাস এক্স। তাহলে প্লাস এক্সটা কখন হবে, প্লাস এক্সটা হবে তখন যখন এক্স এর মানটা গ্রেটার অর ইকুয়াল 0 হবে, আর এক্স এর মানটা যখন লেস দেন 0 হবে তখন আসলে এখানে মাইনাস এক্স আসবে। মানে এই পুরা অ্যাবসলিউট ভ্যালু সাইনের পরিবর্তে, পুরাটার পরিবর্তে তুমি মাইনাস এক্স লিখতে পারবা, আবার এই পুরাটার পরিবর্তে তুমি শুধু প্লাস এক্স লিখতে পারবা যখন এই শর্তটা ফুলফিল হবে। এখন দেখো তো ভাই, আমরা যেখানে ইন্টিগ্রেশনটা করতেছি সেখানে লিমিটটা কি 0 থেকে পাই পর্যন্ত না, 0 এর সমান এবং তার থেকে বড়, মাইনাস পাই কি আছে, নাই। তা যেহেতু প্লাস অর্থাৎ এই সীমানার ভিতরে আছে, এইটার জন্য এই মডিউলাস বা অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর পরিবর্তে আমরা এই শুধু এক্সটাকে লিখব, মাইনাস এক্স লেখার দরকার নাই, কারণ আমার লিমিটটা 0 থেকে পাই পর্যন্ত, নেগেটিভ কোনো মান এখানে নাই। তো এই যে এটা এখানে বললাম যে সিন্স এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইকুয়াল টু এক্স ফর এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল 0, এটার জন্য আমরা লিখতে পারলাম। তারপর এখানে জাস্ট এফ এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাইলাম, 2/π ওর জায়গায় বসে গেছে, এক্স কে ইন্টিগ্রেট করলে এক্স স্কয়ার বাই 2 আসে, লিমিট 0 থেকে পাই বসাই দিলাম, সেই লিমিটের মানগুলো এখানে বসাই আমরা এ নট এর মানটা পাইলাম কত, পাই পাইলাম। এটা 2 নাম্বার ইকুয়েশন, ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝছি আমরা, কোনো প্রবলেম নাই। এরপরে আসছে যে ক্যালকুলেটিং দ্য ভ্যালু অফ এ এন, তাহলে এ এন ইকুয়াল টু ফর্মুলা কি ছিল, 2/n 0 থেকে পাই এফ এক্স কজ এন এক্স ডিএক্স, সেম জিনিস। তাহলে এখানে 0 থেকে পাই হওয়ার কারণে আমরা এফ এক্স এর মান অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স লেখার পরিবর্তে কি লিখবো, শুধু এক্স লিখবো। কেন লিখবো সেটা আগে এক্সপ্লেন করছি, আবার কজ এক্স রয়ে গেল। তাহলে এখন এই যে ইন্টিগ্রালটা দেখতে পাচ্ছি আমরা, এই পুরো কোয়েশ্চেনটাকে আমাদের এবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশন, এই যে ফাংশনটা এতটুকু, ওকে, কারণ এটা 2/πটা তো বসেই যাবে। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশনটা করছি ইন্টিগ্রেশন বাই পার্টস মেথডের মাধ্যমে। তো বাই পার্টস মেথডটার ভিতরে আমরা জানি যে এখানে ইউভিটা সিলেকশনের জন্য লিয়েটের যে কন্ডিশনটা সেটা অ্যাপ্লাই করা লাগবে। তাহলে LIATE আমরা দেখতে পাচ্ছি অ্যালজেব্রিক
এক্স ওয়াই বা এক্স স্কোয়ার এগুলো হচ্ছে অ্যালজেব্রিক, আর ট্রিগোনোমেট্রিক হচ্ছে টি। তাহলে অ্যালজেব্রিক আগে যেহেতু, তাহলে এটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা কি ধরবো, ভি ধরবো। তাহলে এখানে এক্স এটা হচ্ছে ইউ এর জায়গা দখল করছে, আর কজ এন এক্স এটা হচ্ছে ভি এর জায়গা দখল করছে। এটা নিয়ে তো কোনো ইস্যু আমাদের নাই আশা করি, ঠিক আছে। তো এটা নিয়ে যদি কোনো ইস্যু না থাকে তাহলে ফর্মুলাটা কি বলতো, ফর্মুলাটা হচ্ছে ইউটাকে ফ্রি রাখবো, ইউটাকে ফ্রি রাখবো, তারপর হচ্ছে ভিটাকে ইন্টিগ্রেট করবো। খেয়াল করো, ইউটাকে ফ্রি রাখবো, তারপরে ভিটাকে ইন্টিগ্রেট করবো। ওকে, দুটো জিনিস। তাহলে ইউটাকে ফ্রি রাখছি এক্স, ভিটাকে ইন্টিগ্রেট করলে তার মানেটা কি আসতেছে, কজ এন এক্স কে ইন্টিগ্রেট করলে সাইন এক্স এন এক্স, কিন্তু এন এক্স তো আর এক্স না, এই জন্য ওকে ডিফারেন্সিয়েট করলে আসে এন, সেটা দিয়ে ভাগ করে দিব। এই মেথড তো আমরা জানি, তাই না? তো সেটা লিখলাম, তারপরে মাইনাস, বড় করে ইন্টিগ্রেশন সাইন দাও, তারপরে কি ইউটাকে এখানে ফ্রি রাখছো, এখানে ইউ এর ডেরিভেটিভ লিখবা। তাহলে এক্স এর ডেরিভেটিভ কত ভাই, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। আবার এখানে ভি এর ইন্টিগ্রেশন করে যেটা পাইছি সেটা লিখবে। তাহলে ভি কে ইন্টিগ্রেট করে কি পাইছিল বলতো, ওই যে সাইন এন এক্স বাই এক্স পাইছিল, সেই সাইন এন এক্স বাই এক্সটাকে আবার লিখো এখানে, সাইন এন এক্স বাই এন, সরি, এটাকে তুমি আবার লিখলা, তারপরে আবার ডিফারেন্সিয়েট করো। বুঝতে পারছো এটা কি, এটা হচ্ছে এই যে ডি ইউ বাই ডিএক্স এটা, আর এটা কি, এটা হচ্ছে ওই যে ভি অফ ইন্টিগ্রেশন ভি ডিএক্স এটা। তাহলে আমরা কি বলছিলাম, বড় ইন্টিগ্রেশন লিখবো, ভেতরে ইউ এর ডেরিভেটিভ আর ভি এর ইন্টিগ্রেশন, তারপরে ডিএক্স দেবো। তা আশা করি এতটুকু বুঝছি। এখন দেখো এই করে এরকম করে আমাদের আসলে এই মানটা বসছে। এই প্রথম মানটা তো বললাম যে ইউ ইকুয়াল টু এক্স বসছে, ভি এটার মানটা এখানে আমরা পাইলাম, এতটুকু পাইলাম। তারপরে ইন্টিগ্রেশন সাইন, ইউটাকে ডিফারেন্সিয়েট করলে 1 পাচ্ছি, এটাকে করলে মানে ভিটাকে ইন্টিগ্রেট করলে সাইন এক্স বাই এক্স পাচ্ছি। এরকম করে আমি লিমিটটা বসাই দিলাম। দেন এরপরে ফাইনালি এখানে ভেতরে আমাদের কিছু কাজ আছে আরো। এই ভেতরের ইন্টিগ্রেশনে কিন্তু আবার লিমিট নাই, লিমিট হচ্ছে বাহিরের ইন্টিগ্রেশন, বড় ইন্টিগ্রেশনটা আর কি, পুরো ইন্টিগ্রেশনের জন্য লিমিট। তো দেখো এখানে এক্স এর জায়গায় এক্স সাইন এক্স বাই সাইন এন এক্স বাই এন বসে গেল। তারপরে সাইন এক্স কে বা এই 1 বাই এন যেটা আছে সেই 1 বাই এনটাকে, মানে এই যে এনটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো, 1 বাই এন আকারে বাইরে নিয়ে আসতে পারো। বাকি থাকে ইন্টিগ্রেশন সাইন এন এক্স শুধু, ঠিক আছে, ইনটু ডিএক্স থাকতেছে। এখন তুমি দেখো ভাই, সাইন এক্স কে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে কজ এক্স পাও, মাইনাস কজ এক্স, নট অনলি কজ এক্স, কজ এন এ মাইনাস কজ এন এক্স পাচ্ছ, কিন্তু এন এক্স তো আর এক্স না, এখানে একটু এরর হয়েছে, এটা এন এক্স হবে, ঠিক আছে, কিন্তু এন এন এক্স তো আর এক্স না, এই জন্য এটাকে ভাগ করলে আবার একটা এন পাবা। তার মানে আলটিমেটলি কি পাইতেছো বলো, আলটিমেটলি এখানে প্লাস সি দিব, যেহেতু আমাদের এখানে এটা দরকার নেই, যেহেতু ডিফারেন্ট ইন্টিগ্রাল। তাহলে এখানে মাইনাস 1 বাই এন স্কোয়ার ইন্টু কজ এন এক্স আসতেছে, কথা কি ঠিক কিনা? তাহলে সেই মানটা, তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস, এই দুইটা মিলে প্লাস হয়ে যাবে, আর এই পুরোটার পরিবর্তে কজ এন এক্স ডিভাইডেড বাই এন স্কোয়ার বসছে, তারপর তুমি লিমিট বসাইছো। সেভাবে করে তুমি লিমিট বসানোর পরে তারপরে তুমি এখান থেকে আসলে এই মানগুলো পেয়ে যাবে। দেখো তো লিমিট বসালে কি পাচ্ছ, এখানে প্রথমে পাই বসাবো, পুরোটার ভিতরে পাই বসালে পাই ইন্টু সাইন এন পাই কজ এন পাই, হ্যাঁ, ডিভাইড বাই এত বসাবে, তারপর মাইনাস দেয়া জিরো বসাবা, লোয়ার লিমিট বসাবা, বসাই দাও। তুমি জানো যে সাইন এন পাই এর মানও জিরো, আবার সাইন জিরোর মানও কত, জিরো, তাই না? তাহলে এখানে সাইন এন পাই আছে মানে কি, প্রথম টার্মটা জিরো হয়ে গেল। আর কজ এন পাই ইকুয়াল টু কত, কজ এন পাই ইকুয়াল টু আমরা এখানে বসাই রাখলাম, কজ এন পাই মান হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার এন। তাহলে কজ এন পাইটাকে আমরা আপাতত বসাই দিলাম, পরে বসাবো এটার মান। মাইনাস জিরো ইন্টু সামথিং মানে অটোমেটিক জিরো হয়ে যাবে। কজ জিরোর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার, সেটা বসে গেছে। আর এখানে মাইনাস কেন আসছে, কারণ আমি এই ব্র্যাকেটটা তুলে ফেলছি, এই জন্য আসছে। তো আশা করি এটা নিয়ে আমাদের কোনো ইস্যুস নাই। দুই পাশ থেকে এন স্কোয়ার কমন যায় নিচে, তাহলে নিচে তুমি লিখতে পারো 2 পাই এন স্কোয়ার, যেটা এখানে লিখছি। তাহলে বাকি থাকে কজ এন পাই মাইনাস 1, কজ এন পাই মাইনাস 1, কমপ্লিট। তো এবার দেখো এখানে কজ এন পাই এর মান কত, মাইনাস 1 টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এটা বসাইয়া আমরা ফাইনালি এ এন এর একটা কমপ্লিট ভ্যালু পাইলাম। ক্লিয়ার, এ এন এর একটা কমপ্লিট ভ্যালু পাইলাম। তো এই ইন্টিগ্রেশনটা কি, আমি যেহেতু এন পর্যন্ত চলেই আসছি, বাট আমি একবার আবার আমাদের ইন্টিগ্রেশনের এটাতে ইউভি বাইপার্সের যে বেসিক ফর্মুলা, সেই বেসিক ফর্মুলা দিয়ে কমপ্লিট করছি। কিন্তু আমরা একটা শর্টকাট ফর্মুলা শিখছিলাম, শর্টকাট ফর্মুলাটা কি ছিল, এরকম ছিল যে ইউ বসবে, ভি এর ইন্টিগ্রেশন বসবে, মাইনাস ইউ এর ডেরিভেটিভ বসবে, ভি এর ডাবল ইন্টিগ্রেশন বসবে, আবার প্লাস ইউ এর সেকেন্ড ডেরিভেটিভ বসবে, ভি এর ট্রিপল ইন্টিগ্রেশন বসবে, তারপরে মাইনাস, এরকম করে করে কন্টিনিউ করবো যতক্ষণ না পর্যন্ত ডিফারেন্সিয়েট করে ইউ এর মানটা জিরো হয়ে যায়। তো দেখো সেই অনুযায়ী করো, এক্সটাকে তুমি রাখলা ফ্রি, ইউটাকে রাখছো যেমন, ভিটাকে ইন্টিগ্রেট করলো, কজ এন এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাবো ভাই, সাইন এন এক্স ওভার এন, তাই না? তারপর হচ্ছে মাইনাস দাও,
ইউটাকে ডিফারেন্সিয়েট করে কি পাবা, ইউটাকে এক্সটাকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছ 1, তারপরে আবার ভিটাকে আবার ইন্টিগ্রেট করবা, তাহলে দেখো তো এই sin nx বাই n এর 1/n তো অলরেডি সামনে চলে আসবে। তারপর sin nx কে তুমি যদি করো তাহলে কি পাবা, মাইনাস cos nx বাই n পাচ্ছ, ঠিক কিনা? তারপরে আবার কি দেবা, প্লাস দিবা, ইউটাকে ডিফারেন্সিয়েট আবার ডিফারেন্সিয়েট করবা, যেটাকে ডিফারেন্সিয়েট করে পাইছিলা ফার্স্ট ডেরিভেটিভ ছিল 1 কে করলে 0, তাহলে কি সামনে যাবে? সামনে তো আর যাবে না। তাহলে দেখো এই লাইনটা করলে কিন্তু এই পুরো ইন্টিগ্রেশনটা আরো সহজে হয়ে গেছে। তাহলে কি আসলে রেজাল্ট আসছে কি, x ইনটু sin nx বাই n মাইনাসে প্লাস cos nx ডিভাইড বাই n স্কয়ার, এটা কিন্তু আরো সহজে হয়ে গেছে। তাহলে এই মেথডটা অ্যাপ্লাই করে তুমি কিন্তু এখানে বসাইতে পারো। আশা করি আমরা এতটুকু বুঝছি। এখন একটা প্রশ্ন আছে যে যেহেতু আমরা এই an এর মানটা কোথায় বসাবো, এই পুরা যে আমাদের সিরিজটা আছে এই যে π/2, এটা কার মান বলতো, এটা হচ্ছে a নট এর মান পাইছিলাম আমরা, এটা a নট এর মান পাইছিলাম পাই, এই যে দেখো a নট এর মান পাইছিলাম কত, পাই, a নট এর মান পাইছিলাম পাই। তো a নট বাই 2 জানি আমরা, এই জন্য এখানে কি বসবে, π/2 বসবে। আর এইখানে আমরা পাইছিলাম যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তার মানে n এর মান 1 থেকে ইনফিনিটি বসাইয়া যোগ করতে করতে যত পর্যন্ত যাইতে পারি তত পর্যন্তই আমার লিখতে হবে। কথা বুঝতে পারছি? এই ভেতরের ফাংশনটা আমি এখানে এটা cos nx ওর জায়গায় বসে গেছে, এই যে অংশটা দেখতে পাচ্ছ এইটা মূলত an এর মান, যেটা এইমাত্র তুমি বের করছো এখানে, এই যে এখানে যেটা বের করছো সে an এর মান হচ্ছে এটা। এখন এখানে তো n এর মান তাহলে আমাকে বসাইতে হবে, আমি এমন রেখে দিলে তো আমার যে রিকোয়ার্ড প্রুফের কথা বলছে সেটা আমি পৌঁছাতে পারবো না। তখন আমি এটা কিভাবে বসাবো, এটা বসানোর জন্য একটা কাজ আমার একটু করে রাখতে হবে, যে এই যে ভেতরে -1 টু দি পাওয়ার n আছে, এটা একটা প্রপার্টিজ আগে থেকে একটু দেখে রাখবো, প্রপার্টিজ না মানে ক্যারেক্টার আর কি, বা প্রপার্টিজে বলতে পারো। যদি n একটা ইভেন সংখ্যা হয়, জোড় সংখ্যা হয়, তার মানে মাইনাসের উপরে জোর পাওয়ার থাকলে ওইটা কি হয়ে যায়, 1 হয়ে যায়, -1 এর উপরে জোর পাওয়ার থাকলে ওইটা 1 হয়ে যায়, তখন এই 1 - 1 মিলে কি হয়ে যাবে ভাই, 0 হয়ে যাবে না? তা তুমি এখানে যদি n এর মান 1 থেকে ইনফিনিটি মানে কি, প্লাস ও মানে জোড় সংখ্যাও বসাবা বিজোড় সংখ্যা বসাবা, কিন্তু তুমি দেখতে পাচ্ছ তুমি যদি জোড় সংখ্যা বসাও তাহলে এই পুরাটার মান 0 হয়ে যায়। তার মানে এই পুরাটার মান 0 হয়ে যাওয়া মানে কি, পুরা n এর মানটাই তো 0 হয়ে যাওয়া, এই যে n এর ভেতরে তো পুরাটা আছে, এটা 0 হয়ে যাওয়া মানে কি, পুরো n এর মান 0 হয়ে যাওয়া। তার মানে তুমি যদি জোড় সংখ্যা এখানে বসাও তাহলে এটার কোনো মান পাবা, 0 পাবা। তাহলে এখানে জোড় সংখ্যা বসাই ট্রাই করার তোমার দরকারই নাই, তাহলে তুমি কি বসাবা, বিজোড় সংখ্যা বসাবা n এর মান। তাহলে এর মান যদি বিজোড় বসাও তাহলে -n, এটা -1 হবে, পুরোটা মিলে -2 পাবা। তো এটা যদি -2 হয় এরপরে তুমি এখানে বসাতে পারবা, যেটা যদি -2 হয় তাহলে খেয়াল করো এখানে -2 বসাও, -2 বসালে -4/πn², তাহলে -4/πn² হচ্ছে আমার মূলত an এর মান। ক্লিয়ার ভাই কথা? তাহলে এখন আমরা এখানে কি আর জোড় সংখ্যা বসাবো, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, ঠিক আছে, কিন্তু আমরা কি করবো, জোড় সংখ্যা বাদ দিয়ে বেজোড়গুলো বসাবো। তাও বেজোড়গুলোর মানটা এই an এর পরিবর্তে পুরা an না লিখে তার পরিবর্তে তুমি -4/πn² লিখতে পারো। তো সেই অনুযায়ী মান বসাবো, বসানোর পরে ক্যালকুলেশন করলেই তুমি এই পুরো টার্মটাকে ফিরে পাবা, এটা প্রমাণ হয়ে যাবে। আমি ওই টার্ম না দেখাইলাম, এটা তো তোমরা জানো যে, বা এখানে একটু করে দেখানো যায়, ওই π/2 গেল, আর এখানে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এখানে জোড় সংখ্যা বসাবো, বসানোর পরে কি আসে এটা না রেখে, এটা তো পুরাটার জন্য, বিজন বিজোড় সবার জন্য। আচ্ছা, তো জোড় সংখ্যা বসালে এবার যদি তুমি এখানে একবার বসাও, cos nx তো বসেই যাবে সব জায়গায়, তো n এর মান যদি তুমি 2 বসাও, সরি 1 বসাও, 1 বসলে -4/π, তাহলে -4/π ইন্টু 1², আর উপরে থাকে cos 1x, তাহলে cos 1x মানে cos x বাই 1², আর -π/4 এই পাশে কমন নিয়ে বাইরে নিয়ে ফেলছি। তো প্রত্যেকটা থেকে এরকম করে কমন নিয়ে বাইরে বের করে দেওয়া হয়েছে আর কি। তো আশা করি এতটুকু নিয়ে কোনো ইস্যুজ নাই তোমাদের, এটা কমপ্লিটলি পারবা। তাহলে ফার্স্ট প্রুফটা কি হয়ে গেছে, আমাদের ফার্স্ট পার্টটা প্রুফড হয়ে গেছে। এরপর সেকেন্ড পার্টের ভিতরে আমরা কি করবো, আমরা এখানে যে অবটেইন যে সিরিজটা পাইছি, মানে এখানে যে আমরা সিরিজটা ক্যালকুলেশন করে পাইছি, এই সিরিজের ভিতরে আমরা কি করবো, এক্স এর মানটা কি বসাবো, 0 বসাবো। তাহলে এক্স এর মানটা যদি 0 বসাই, তাহলে দেখো তো কি লেখা আছে, ফ্রম দ্য অরিজিনাল ফাংশন, মেইন যে ফাংশনটা ছিল সেইখানে at point x equal to 0, x equal to 0 পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত, x equal to 0 বসাও এখানে fx এর জায়গায়, তাহলে মডিউলাস অফ 0 অ্যাবসলিউট ভ্যালু অফ 0 ইকুয়াল টু 0ই পাবা। ঠিক আছে, তার মানে এই পাশটার মানটা, বাম পাশের মানটা কমপ্লিট হয়ে গেছে। এরপর ডান পাশের জন্য अगेन সাবস্টিটিউটিং x equal to 0 ইন দ্য ইকুয়েশন 4, সিন্স cos 0 ইকুয়াল টু 1, আমরা জানি যে cos 0 ইকুয়াল টু 1, সেই cos 0 ইকুয়াল টু 1 এর মানটা বসাবো। তাহলে উপরে যে যেমন এখানে cos x ছিল, এখানে cos x ছিল, এখানে cos 2x ছিল, cos 3x ছিল, তো সবাই তো cos 0 হয়ে যাবে, হ্যাঁ, কারণ x এর মান তুমি 0 বসাচ্ছো, তাহলে সবার মান উপরে 1 হয়ে যাবে, তাহলে cos এর ওই টার্মগুলো লেখার দরকার নাই, এগুলো কত হয়ে যাবে,
1 হয়ে যাবে। তো তুমি এগুলো বসাইলা, বসানোর পর ডান পাশে পাইলা π/4 π/2 মাইনাস 4/π এত এত এত, আর এটার মান তো 0 পাইলা। তাহলে এবার তুমি কি করলা, এই যে ইকুয়ালের পার্টটা এটা এক পাশে নিলা আর π/2টা অন্য পাশে নিয়ে গেলা, সেটা করা যায় ইজিলি। দেখো এটা তো 0, তাহলে এই বাম পাশের পুরাটা এইটা লিখলাম আর এটা ইকুয়াল টু 0 লিখে দিলাম এখানে। এবার তুমি একটা সাইডকে ওই পাশে নিয়ে যাও, π/2টাকে ওই পাশে নিয়ে যাও, তারপরে 4/π যেটা সেটা গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে, π² 8 হয়ে যাবে, আর এই পাশের বাকি জিনিসগুলো রিমেইন থেকে যাবে। এটার মাধ্যমে কিন্তু আমাদের সেকেন্ড পার্টটাও প্রুফ হয়ে গেল। দেখো ম্যাথগুলো কিন্তু ইজি, যদি এনাফ প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ এগুলোতে আটকাবো না বা আটকানোর কথাও না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অন্য একটা ম্যাথ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।